হ্যালো স্টুডেন্টস, তো আজ আমরা দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কের বাংলা প্রথম ভাষা পার্ট 6-এর অ্যান্সারগুলো একটু করার চেষ্টা করব। তো দেখো, একের দাগে কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। এক নম্বরটি দেখো, জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? জগদীশবাবু কে, কাণ্ডটি কি? তো এটার অ্যান্সারটি দেখো নিচে এখানে করে দেওয়া আছে। উদ্ধৃতাংশটি প্রখ্যাত কথাসাহিত্যিক সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্প থেকে সংগৃহীত হয়েছে। তো এখানে দেখো কি আছে, তারপরে প্যারা করে, বহুরূপী গল্পে হরিদার মুখ থেকেই জানা যায় জগদীশ বাবুর পরিচয়। জগদীশ বাবু হলেন শহরের অন্যতম বিত্তবান ব্যক্তি তথা বড় মানুষ। তারপরে দেখো প্যারা করে কি আছে, শহরের বিশিষ্ট ধনী ব্যক্তি জগদীশবাবু 7 দিন ধরে তার বাড়িতে এক উঁচু দরের সন্ন্যাসীকে সেবায় তুষ্ট করে রেখেছিলেন। সন্ন্যাসী হিমালয়ে থাকেন, বছরে একবার মাত্র আহার করেন এবং বয়স 1000 বছরেরও বেশি। এমন উঁচু দরের সন্ন্যাসী তাকে পায়ের ধুলো দেন না, তাই কৌশলে সোনার বোল লাগানো কাঠের খড়ম সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন। এই আশ্চর্য ঘটনাকেই প্রশ্নোদ্ধৃত অংশে কাণ্ড বলা হয়েছে। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেনটি কি বলেছে, খুবই গরিব মানুষ হরিদা, হরিদার পরিচয় দাও, তার দারিদ্র্যের ছবি বহুরূপী গল্পে কিভাবে প্রতিভাসিত হয়েছে। এটার অ্যান্সারটি দেখো এখানে কি আছে, উদ্ধৃতাংশটি প্রখ্যাত কথাসাহিত্যিক সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্প থেকে গৃহীত হয়েছে। পয়েন্ট করে কি বলা আছে দেখো, হরিদার দারিদ্র্যের ছবি। হরিদা একজন অতি সামান্য দরিদ্র বহুরূপী। গোটা গল্প জুড়েই আমরা তার দারিদ্রতার একাধিক নিদর্শন দেখতে পাই, যথা ক, শহরের সবচেয়ে সরু গলির ভিতরে একটি ছোট্ট ঘরই তার সম্বল। খ, বাড়িতে আগত বন্ধুদের চা খাওয়ানোর মতো সামর্থ্য তার নেই। গ, বহুরূপী সেজে তিনি যেটুকু বকশিস পান তা দিয়ে তার সব সময় অন্যের সংস্থান হয় না। অনেক সময় তাই তার ভাতের হাঁড়িতে ভাতের বদলে শুধু জল ফোটে। এটা হয়ে গেল 2 নম্বর কোশ্চেন। এরপর দেখো 3 নম্বর কোশ্চেনটি কি বলেছে, কি হেতু মাতা গতি তব আজি এ ভবনে। বক্তা কাকে মাত সম্বোধন করেছেন, তিনি এই প্রশ্নের কি উত্তর দিয়েছেন। এটির অ্যান্সারটি দেখো এখানে, মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কবিতা থেকে প্রদত্ত অংশটির বক্তা রাবণনন্দন ইন্দ্রজিৎ তার ধাত্রীমার ছদ্মবেশিনী দেবী লক্ষ্মীকে মাতো বলে সম্বোধন করেছেন। এখানে দেখো পয়েন্ট করে কি আছে, মায়ের উত্তর, ইন্দ্রজিতের প্রশ্নের উত্তরে নিজের আগমনের কারণ হিসাবে ছদ্মবেশিনী দেবী লক্ষ্মী তাকে কিছু দুঃসংবাদ জানিয়েছিলেন, যথা ক, মায়া বলে রামচন্দ্র পুনর্জীবন লাভ করে, ইন্দ্রজিতের প্রিয় ভ্রাতা বীরবাহু হত্যা করেছেন। খ, পুত্র শোকে শোকাগ্রস্ত রাবণ পুত্র হত্যার প্রতিশোধ নিতে যুদ্ধযাত্রার প্রস্তুতি নিচ্ছেন। এটা হয়ে গেল 3 নম্বর কোশ্চেন। তারপর দেখো 4 নম্বর কোশ্চেনটি কি বলেছে, এ মায়া পিত বুঝিতে না পারি, বক্তা কে, কোন মায়া তার বোধের অগম্য। এটির অ্যান্সারটি দেখো এখানে, উদ্ধৃতাংশটি মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশ থেকে গৃহীত হয়েছে। প্রশ্নোদ্ধৃত অংশের বক্তা হলেন রাক্ষসকুল চূড়ামণি বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ। গতদিনের সন্ধ্যাকালীন যুদ্ধে বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ শ্রীরামচন্দ্রকে হত্যা করে এসেছিলেন, কিন্তু
পরদিনেই তিনি জানতে পারেন রামচন্দ্রের হাতে প্রিয় ভাই বীরবাহু নিহত। এই নিদারুণ সংবাদ শোনা মাত্রই ইন্দ্রজিৎ চূড়ান্ত হতচকিত, বিস্মিত হয়ে ওঠেন। মৃত রামচন্দ্রের জীবিত হয়ে ওঠার ঘটনা তার কাছে অবিশ্বাস্য মনে হয়। মৃত রামচন্দ্র কিভাবে, কোন মায়াবলে জীবিত হয়ে ওঠার এই মায়াবী রহস্য তার বোধের অগম্য হয়ে ওঠে। তাই সরল মনের ইন্দ্রজিৎ পিতার কাছে জানতে চান রামচন্দ্রের এই কুটিল অবিশ্বাস্য ছলনার উৎস। এবার দেখো 5 নম্বর কি বলেছে, ভদ্রতার অযোগ্য তোমরা। কার প্রতি এরূপ মন্তব্য? বক্তা কোন পরিস্থিতিতে মন্তব্যটি করেছেন? বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা নাটকে বাংলা তরুণ নবাব সিরাজ আশ্রিত কোম্পানির প্রতিনিধি ওয়াটসকে উদ্দেশ্য করে প্রদত্ত মন্তব্যটি করেছেন। সিরাজ ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে কলকাতা জয় করেন এবং ইংরেজদের সঙ্গে আলীনগরের চুক্তিতে আবদ্ধ হন, কিন্তু ইংরেজরা আলীনগরের সব শর্ত রক্ষা করার পরিবর্তে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করতে থাকেন। এমতাবস্থায় অ্যাডমিরাল ওয়াটসনের একটি পত্র সিরাজের হস্তগত হয়। সেই পত্রের মাধ্যমে সিরাজ জানতে পারেন যে ওয়াটসনের নেতৃত্বে তার বিরুদ্ধে ইংরেজ কোম্পানি সৈন্যবাহিনী পাঠিয়ে যুদ্ধের ছক কষছে। সর্বোপরি নবাবের রাজসভায় আশ্রিত ইংরেজ প্রতিনিধি ওয়াটস ও এই ষড়যন্ত্রের অংশীদার, কাজেই ইংরেজ কোম্পানির এই বিশ্বাসঘাতকতায় ক্ষুব্ধ নবাব প্রকাশ্য রাজসভায় ওয়াটসে বলতে বাধ্য হয়েছেন যে ভদ্রতার অযোগ্য তোমরা। 6 নম্বর কোশ্চেনটি কি বলেছে, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। উদ্ধৃতিটির আলোকে ঘোষেটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। এটির অ্যান্সারটি দেখো, সিরাজদৌল্লা নাট্যাংশে বেগম লুৎফার প্রশ্নোদ্ধৃত মন্তব্যকে সামনে রেখে ঘোষেটি বেগমের চারিত্রিক বৈশিষ্ট্য চিত্রিত হয়েছে। ঘোষেটি বেগম অত্যন্ত প্রতিহিংসাপরায়ণা। পালিত পুত্রের বদলে সিরাজ সিংহাসনে বসায় সে অখুশি, তাই সিরাজের বিরুদ্ধে তার হৃদয়ে রয়েছে হিংসার দাবানল। এটি হয়ে গেল 6 নম্বরের কোশ্চেনের অ্যান্সার। 7 নম্বর কোশ্চেনটি কি বলেছে, আলো তার ভরবে এবার ঘর, কোন আলোয় ঘর ভরে উঠবে? এটির অ্যান্সারটি দেখো কি বলেছে, উদ্ধৃতাংশটি কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতা থেকে গৃহীত হয়েছে। কবি জানেন পরাধীন ভারতবর্ষের অবস্থা ভয়ঙ্কর অন্ধকারে নিমজ্জিত। এই পরিস্থিতিতে একমাত্র প্রলয় ঘটলে তাকেই পুরাতন সমস্ত কিছুর ধ্বংস হয়ে নতুন দিনের সূচনা হবে। তাই কবি চেয়েছেন রুদ্রচণ্ড শিবের শক্তি ধরে সমাজে প্রলয় নেমে আসুক। মহাদেবের মস্তকে অবস্থিত খণ্ড চাঁদের আলোয় সমাজের অন্ধকার জরাজীর্ণতা মুছে আসুক আলোকিত নতুন দিন। এই খণ্ড চাঁদের আলোতেই সকলের ঘর আলোকিত হয়ে উঠুক, জরা মরা মুর্মুষুরা প্রাণ ফিরে পাক। এটা হয়ে গেল 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এবার দেখো 8 নম্বরটি কি বলেছে, আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্করের আগমন পরিস্থিতিটি প্রলয়োল্লাস কবিতা অনুসরণে আলোচনা করো। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতা থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। এখানে দেখো পয়েন্ট করে কি বলা আছে, ভয়ঙ্কর আগমনের পরিস্থিতি। চৈত্রের শেষে কালবৈশাখী সমস্ত জীর্ণ পাতা ঝরিয়ে ধুলো উড়িয়ে যে ধ্বংসলীলায় মাতোয়ারা হয়ে যায়, সেটাতেই নবসৃষ্টির পূর্বাভাস। ঠিক তেমনি পরাধীন ভারতবর্ষের বুকে স্বাধীনতার লক্ষ্যে যে আন্দোলনের উদ্দাম কালবৈশাখী ঝড় উঠেছে, তা যেন প্রলয় নেশায় নৃত পাগল।
সে যেন মহাকালের চণ্ডরূপ ধারণ করে সিন্ধুপাড়ের ব্রিটিশ রাজের সিংহদ্বারের আগল ভাঙছে। ধ্বংসের মধ্যে দিয়ে নবসৃষ্টির প্রতিশ্রুতি নিয়ে, অর্থাৎ সশস্ত্র বিপ্লবী আন্দোলনের মধ্য দিয়ে পরাধীনতাকে সরিয়ে স্বাধীনতাকে ছিনিয়ে আনার লক্ষ্যেই ভয়ঙ্কর রূপে তার সদর্প আগমন। এটা হয়ে গেল 8 নম্বরের কোশ্চেনের অ্যান্সার। এবার দেখো 9 নম্বরটি কি বলেছে। অপূর্ব কহিল বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকাবাবু, বেলা কিভাবে গড়িয়ে গেল। উদ্ধৃতাংশটি প্রখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গল্প থেকে গৃহীত হয়েছে। ঘরে চুরি হয়ে যাওয়ায় অপূর্ব থানায় অভিযোগ জানাতে গিয়ে দেখতে পায় পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে ধরার নামে গিরিশ মহাপাত্রের মতো সরল মানুষকে আটক করে নির্বোধ পুলিশদের হাস্যকর কীর্তি। অপূর্ব দেখে গিরিশ মহাপাত্রের আশ্চর্য পোশাকের বাহার, তা দেখে পুলিশদের চূড়ান্ত রসিকতা। তার জিনিসপত্রের খানাতল্লাশির নামে পুলিশের জিজ্ঞাসাবাদের আশ্চর্য প্রশ্ন এবং পরিশেষে থানার বড়বাবুর রেগে যাওয়ায় গিরিশ মহাপাত্রকে নিয়ে এই সমস্ত তামাশা দেখতে গিয়ে অপূর্বের অনেক সময় নষ্ট হয়েছিল, বেলা গড়িয়ে এসেছিল। 10 নম্বরটি কি বলেছে। কই এ ঘটনা তো আমাকে বলেননি, বক্তা কাকে এ কথা বলেছেন। কোন ঘটনার কথা বক্তা আগে শোনেননি। এটির অ্যান্সারটি দেখো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গদ্যাংশে থেকে প্রদত্ত অংশটির বক্তা রামদাস তার সহকর্মী বন্ধু অপূর্বের উদ্দেশ্যে একথা বলেছেন। অপূর্বের না বলা ঘটনা। একবার কয়েকজন ফিরিঙ্গি যুবক বিনা দোষে অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দেয়। এই ঘটনার অভিযোগ জানাতে গেলে অপূর্ব ইউরোপীয় না হওয়ার কারণে স্টেশন মাস্টার অভিযোগ শোনার আগেই তাকে কুকুরের মতো তাড়িয়ে দেন। অপূর্বের এই নিগ্রহের কথা রামদাস আগে শোনেননি। এরপরে দেখো 2-এর দাগে কি বলেছে। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। ভোজ্য বস্তু, এটি হবে ভোজ্যের বস্তু সম্বন্ধ তৎপুরুষ সমাস, ভোজনের উপযুক্ত বস্তু, মধ্য পদলোপী কর্মধারায় সমাস। তারপরেরটি কি আছে দেখো। পোশাক পরিচ্ছদ, পোশাক ও পরিচ্ছদ দ্বন্দ্ব সমাস। তারপরে কি আছে দেখো। সন্ধ্যাহ্নিক, সন্ধ্যায় পালনীয় আহ্নিক, মধ্য পদলোপী কর্মধারায় সমাস। তারপরেরটি দেখো কি আছে। সৃজন বেদন, সৃজনের নিমিত্ত বেদন, নিমিত্ত তৎপুরুষ সমাস। এরপরে কি আছে দেখো। প্রলয় উল্লাস, প্রলয়ের নিমিত্ত উল্লাস, নিমিত্ত তৎপুরুষ সমাস। তারপরে কি আছে দেখো। রথ ঘর ঘর, রথের ঘর ঘর, সম্বন্ধ তৎপুরুষ সমাস। তারপরে কি আছে দেখো। জয় ধ্বনি, জয় সূচক ধ্বনি, মধ্য পদলোপী কর্মধারায় সমাস। এরপরেরটি দেখো কি আছে। সিংহদ্বার, সিংহ চিহ্নিত দ্বার, মধ্য পদলোপী কর্মধারায় সমাস। তারপরেরটি কি আছে দেখো। শিশু চাঁদ, শিশু যে চাঁদ, উপমান কর্মধারায় সমাস। তারপরেরটি কি আছে দেখো। প্রলয় নেশা, প্রলয় নেশা, প্রলয় সৃষ্টি করে যে নেশা, উপপদ তৎপুরুষ সমাস। তারপরে দেখো 3-এর দাগে কি বলেছে। কম বেশি 150 শব্দে প্রতিবেদন রচনা করো। কি বলেছে। লর্ডসে রুদ্ধশ্বাস জয় ভারতীয় ক্রিকেট দলের। এটির অ্যান্সারটি নিচে করে দেওয়া হলো, দেখো তোমরা এটি একটু নোট করে নিতে পারো। লর্ডসে ইতিহাস গড়ল ভারতীয় ক্রিকেট দল। নিজস্ব সংবাদদাতা 8ই সেপ্টেম্বর 2021। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে লর্ডসের মাটিতে ঐতিহাসিক জয়ে সাক্ষী হয়ে রইল গোটা বিশ্ব। এই জয় হয়ে উঠল 2023 বিশ্বকাপের প্রস্তুতি পর্ব।
খেলাটি ছিল ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ। খেলা অনুষ্ঠিত হয়েছিল লর্ডসের মাটিতে। খেলাটি চলেছিল ধারাবাহিক 5টি ম্যাচে। শেষ দিন অর্থাৎ পঞ্চম দিনের ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচে তৈরি হয়েছিল প্রবল উত্তেজনা। প্রথম ব্যাট করে ভারত ইংল্যান্ডের সামনে ছুড়ে দিয়েছিল 60 ওভারে 271 রানের টার্গেট। ইংল্যান্ড ব্যাট করতে নেমেই সিরাজ, ইশান্ত শর্মা, বুমরা এবং শামির ঝোড়ো বোলিংয়ের সামনে একে একে পরাস্ত হয়। ইংল্যান্ডের দুই ওপেনার 0 রানে ফিরে যায়। অবশেষে 120 রান করে ইংল্যান্ড সমস্ত উইকেট হারিয়ে পরাজিত হয়। ভারত 151 রানে ইংল্যান্ডকে পরাজিত করে লর্ডসের মাটিতে ঐতিহাসিক জয় অর্জন করে। এই ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় শেষ দিনে মোহাম্মদ শামি এবং জসপ্রীত বুমরার 89 রানের পার্টনারশিপ। বোলিংয়ের ক্ষেত্রে সিরাজ 4টি, ইশান্ত শর্মা 2টি, জসপ্রীত বুমরা 3টি, মোহাম্মদ শামি 1টি উইকেট অর্জন করে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ঐতিহাসিক জয় তুলে দেয়। এটি তোমাদের পার্ট 6 এর অ্যান্সারগুলি এখানে করে দেওয়া হলো।